প্রতারকের ভালোবাসা। আজ আমি এই ৪ বছরের সংসারের শেষ দিনটি পার করছি। ঠিক এই দিনে বউ হয়ে এসেছিলাম বাসেদের জীবনে। এক বুক ভালোবাসা নিঃস্বার্থ সময় ব্যয় করেছি ভুলের সংসারে। এই সংসার ছেড়ে আমাকে কোনোদিনও চলে যেতে হবে স্বপ্নেও ভাবিনি। মানুষ ছাড়াও যে বস্তুর টান এত গভীর হয় তা যাবার সময় বুঝলাম। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের আগে আরও ৩ বছর চুটিয়ে প্রেম করেছি। তখন বয়স বেশি ছিল না। সবে অনার্স ২য় বর্ষের ছাত্রী। মাস্টার্স শেষ করে আর অপেক্ষা করিনি। বাসা থেকে অবশ্য পাত্র দেখা শুরু করেছিল। আমার ছোট খালা মিঠুকে বাসেদের কথা বলে রেখেছিলাম এবং এও বলেছিলাম আমার বিয়ে অন্য কোথাও ঠিক করলে বাসা থেকে পালিয়ে যাব। তাই আর কেউই এই ব্যাপারটা নিয়ে ঘাটায়নি। বাসেদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে আমার আব্বা নিজেই। সরাসরি বাসেদের অফিসে গেছেন। ও তখন চেয়ারে ছিল না। এই সুযোগে অন্যদের কাছ থেকে রিপোর্ট নিয়েছেন। তারপরে অপেক্ষা করেছেন। চলে আসার সময় কেউ একজন বলল, ওই তো বাসেদ সাহেব এসে গেছেন। বাবার এক নজরে ভালো লেগে গেল বাসেদকে। মহা ধুমধামে বিয়ে দিলেন। আমিও চলে এলাম শ্বশুর বাড়িতে। ফ্ল্যাটটি সত্যি সুন্দর, বেশ বড়সড়। ৩খানা থাকবার ঘর, ডাইনিং, কিচেন, স্টোর রুম, বাথরুম সব মিলে বেশ বড়। আমরা এত বড় ফ্ল্যাটে থাকিনি কখনো। মোটামুটি আমাদের চলে যায়। আব্বা তথ্য মন্ত্রণালয়ের জুনিয়র অফিসার। প্রচণ্ড সৎ মানুষ। বিয়েতে দাদি সীতাহারটা আমাকে দিলেন। মা ভেবেছিলেন ওটা একমাত্র ছেলের বউ পাবে, কিন্তু বাবা হারটা আমাকে দিলেন, কারণ আমি আব্বার চোখের মণি। বাচ্চাদের ভালো চাকরি, মোটা অঙ্কের বেতন, তবে ভাগ্য বলতে হবে। এত অল্প সময়ে এত উন্নতি। বাসের বেতন পেয়ে মা বাবাকে টাকা পাঠিয়ে দেয়। আমাকে হাত খরচ বাবদ ১০,০০০ টাকা দেয়। মাসের বাজার বাসেদই করে। টুকিটাকি প্রয়োজনে আমি খরচ করি। আমি ওই ১০,০০০ টাকা থেকে কৃপণের মতো খরচ করি। বাসের থেকে থেকে হেসে বলে, মল্লিকা, তুমি তো এত কিপটে ছিলে না। এই বছরে টুকটাক ফার্নিচার কিনেছি, ঘর সাজানোর সামগ্রী কিনেছি, বিশেষ করে বসার ঘরটা। একদিন পাশের ফ্ল্যাটের মৌসুমি ভাবি এসে চোখ কপালে তুললেন, বললেন, কই এদিকে এসো মল্লিকা, কী করছো? চোখ ফেরানো যাচ্ছে না। ড্রয়িং রুমে আমরা একসাথে চা খেলাম। বাসেতকে আমি যেভাবে চেয়েছিলাম উপরওয়ালা তার থেকে দ্বিগুণ করে দিয়েছে। ওর মতো মানুষদের ভালোবাসা ছিল প্রতিটি মেয়ের চাওয়া। অফিস থেকে প্রতিদিন ১০-১২ বার ফোন করবে। আমি একা থাকি, কোনো বিপদ আপদ হলো কি না তার খোঁজ নেয়। অফিসের দায়িত্ব বেড়েছে, মাঝে মধ্যে সাভার যেতে হয়। ২-৩ দিন ওখানেই থাকতে হয়। শ্বশুর শাশুড়িকে আনিয়ে নিয়েছি। শ্বশুর একসময় গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি করতেন, ভালো রকম পেনশন পান। ছেলেও শখ করে বাবা মাকে টাকা পাঠায়। শ্বশুর নিজের পছন্দ মতো তাদের থাকার রুমটা সাজিয়ে নিয়েছেন, যদিও সব আমার পছন্দের জিনিসপত্রই। শাশুড়ি মা রান্নাঘরের দায়িত্ব নিয়েছেন। আমার কাজ হলো বাসেদের কাপড় জামা ঠিক রাখা, ফার্নিচার মোছা, বারান্দার ফুল গাছগুলোর যত্ন নেওয়া, অবসরে মুভি দেখা। এখন আমার মনে হলো আমার ঘর ছেড়ে একটা দিনও মার বাড়ি থাকতে পারি না। বাসেদের চেয়েও আকর্ষণীয় হয়ে উঠল বাসেদের অফিস যাওয়া আর ফিরে আসার ক্ষণটি। পরিপাটি করে রাখা সংসার ওকে টানে। বাবা মা ওর ফিরে আসার অপেক্ষায় থাকেন। আমরা ৪ জন মিলে বিকেলের চা নাস্তা করি। শাশুড়ি মা প্রতিদিনই বিকালে মজার মজার নাস্তা তৈরি করেন। অপূর্ণতা শুধু একটা বাচ্চার। বাসেতকে বলি, ওর একটাই কথা, এত তাড়াতাড়ি নয়, জীবনটা উপভোগ করতে দাও। চলে গেলে আরও ৩টা বছর। বাসেদের দায়িত্ব বেড়েছে। ২-৩ দিন সাভারে থাকতে হয়। ঘরটা আমার কাছে সন্তানের মতো। আমি শুয়ে বসে থাকলে ওদের কথা বুঝি। একদিন এমন হলো যে আমার মনে হচ্ছে শোকেস আমার উতলা হয়ে পড়েছে। পরিষ্কার একটা ন্যাপকিন দিয়ে বাচ্চাদের শরীরে লেগে থাকার ময়লা সরাচ্ছি। সত্যি একটা বাচ্চার অভাব আমি মেনে নিতে পারছি না। শাশুড়ি মা খুব আদর করেন। মজার খাবারের ভালোটুকু আমার পাতে আসে। বিকালের নাস্তার নুন ঝাল মিষ্টি আমাকে দেখতে হয়। একটু একটু করে নুন ঝাল দেখতে দেখতে অনেকটা খাওয়া হয়ে যায়। বাজেট প্রায়ই বলে, মা তুমি কি আমার শাশুড়ি আর মল্লিকা তোমার মেয়ে? মা অভিমান সুরে বলবেন, তোর গোবর ভরা মাথায় এগুলো আসে। আমি এবার বাসেতকে শক্ত করে ধরেছি। আর কত, ৪ বছর অনেক উপভোগ করেছি। বাচ্চা আমার চাই চাই।
বাসেদ একটু হেসে বলল, আর তর সইছে না, বুঝবে মজা। এখন তো ঝাড়া হাত পা। বাচ্চা আসলে তুমি ওর জন্য কতটা সময় দিবে মহারানী? আমার আদরে ভাটা পড়বে তো। ওমা, সে কি কথা? ভাটা পড়বে কেন? তুমি অফিস থেকে ফিরে দেখবে দাদুর কোলে চড়ে গুলটু বেলুন কিনতে গেছে। কত জমিয়ে থাকা গল্প বলবে। আচ্ছা, এবার আমরা বাচ্চা নিবই। বাসেদ আমার কথায় দিয়ে সাভারে গেল। 3 দিন থাকবে। আসার সময় হয়ে গেছে, বিকালে ফিরবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। অফিসে ফোন করেই যাচ্ছেন বাবা, 5টায় ছুটি হয়ে গেছে। মা, তোমার কাছে ওর কোনো বন্ধুর মোবাইল নাম্বার আছে? হ্যাঁ বাবা, সিরাজ সাহেবেরটা আছে। আমাকে দাও। হ্যালো, হ্যালো, সিরাজ সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আমি বাসেদের আব্বা। ও তো বিকালে ফেরার কথা, এখন তো রাত হয়ে গেল। চাচা, আপনি সাভার হাসপাতালে চলে আসেন। কোনো খারাপ সংবাদ না, মানে আপনি আসুন, খুব তাড়াতাড়ি আসুন। বাবা, কি হলো? আপনাকে এমন দেখাচ্ছে কেন? মা, তৈরি হয়ে নাও, আমরা সাভার যাব। পলকে সব এলোমেলো হয়ে গেল। বাবা শক্ত হতে বললেন। কিভাবে আমি শক্ত হব? আমার সোনার সংসার দয়াময়, আমরা তো খুব সুখী ছিলাম। এত তাড়াতাড়ি তুমি কঠিন হয়েও না। হাসপাতালের কাছে আসতেই অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল। রিসিপশনে মেয়েগুলো ছুটে এসে আমার শ্বশুরকে জিজ্ঞাসা করলেন, বাসেদ সাহেব আপনার কে হন? জি, আমি ওর বাবা। আপনি ভেঙে পড়বেন না। ওনার স্ত্রীর অবস্থা খুব খারাপ, ঠিকমতো জ্ঞান ফিরছে না। ওদের বাচ্চাটা নানুর কাছে আছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের। বাসেদ সাহেব স্পটে মারা যান। আপনি একটু সান্ত্বনা দেন মিসেস বাসেদকে। স্বামীর মৃত্যুটা মেনে নিতে পারেননি। আমার শ্বশুর ওয়েটিং রুমে নিস্তব্ধ হয়ে বসে আছেন। আমি খুব স্বাভাবিক। জীবন থেকে কে চলে গেছে মনে করতে পারছি না। ফ্যাল ফ্যাল করে চারপাশ দেখছি। কেমন নিস্তব্ধতা আমাকে ঘিরে রেখেছে। একটা কথায় কানে ভাসছে, ওনার স্ত্রীর অবস্থা খুব খারাপ, ঠিকমতো জ্ঞান ফিরছে না। বাসেদের স্ত্রীকে একটা বেডে রাখা হয়েছে, স্যালাইন চলছে। আমি ভেতরে ঢুকতে চাইলে সিস্টার বাধা দিলেন। দেখুন, ওনার জ্ঞান এখনো ফেরেনি। আপনজন ছাড়া ভিতরে কেউ আসবেন না। আমি দাঁড়িয়ে আছি। উনি আমার আপনজন কেউ? হঠাৎ বাবা আমার হাত ধরে টান দিলেন। চলে এসো বৌমা, আমার চলার শক্তি নেই। বাবার হাতের মুঠোয় আমার হাত। গভীর স্নেহে বুকে টেনে নিয়ে গাড়িতে উঠলেন। সারা পথ উনি কেঁদেছেন। আমি সব ভুলে গেছি কিভাবে কাঁদতে হয়। 2 দিন পর আমার জ্ঞান ফিরল। বাসেদের জন্য এতটুকু ভালোবাসা কি আমার হৃদয়ে জন্মায়নি? আজ আমি আমার 4 বছরের সাজানো সংসার ফেলে চলে যাচ্ছি। শেষবারের মতো সংসার নামক ভালোবাসার নেটটাকে দেখছি। শুধু বুঝলাম, ভালোবাসার অপর পিঠে থাকে ঘেন্না। এক প্রতারকের মিথ্যা ভালোবাসা বুকে করে আমাকে বাঁচতে হবে। সমাপ্ত।